আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে আলোচনা করব আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। তো চলো আমরা শুরু করি। যেমন আমরা যদি এটাকে একটা ভেক্টর বিবেচনা করি, যেমন এই যে একটা ভেক্টর বল একটা ভেক্টর, অর্থাৎ এই যে একটা ভেক্টর রাশি। এখন একটি ভেক্টর রাশিকে এক বা একাধিক অংশে বিভক্ত করার, অর্থাৎ একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভেক্টর বিভাজন। যেমন আমার মূল ভেক্টরটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার মূল ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করতেছি। কয়টা অংশে? দুইটা অংশে বিভক্ত করতেছি। একটা হলো অভিমুখ অংশ, একটা হলো উল্লম্ব অংশ। আর এই অংশটাকে বিবেচনা করলাম আমরা এফ এক্স, আর এই অংশটাকে বিবেচনা করলাম আমরা এফ ওয়াই। খেয়াল করো, একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে, একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। আমার এই এফটা হলো আমার মূল ভেক্টর, আর এই এফ এক্স এবং এই এফ ওয়াই এগুলি হলো মূল ভেক্টরের উপাংশ বা বিভাজিত অংশ। এই বিভাজিত অংশগুলিকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। তাহলে আমরা খুব সহজে বলতে পারি, একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ। বিভাজিত অংশ মানে এফ এক্স এফ ওয়াই, বিভাজিত অংশগুলিকে বলা হয় মূল ভেক্টরের উপাংশ। মূল ভেক্টর কোনটা? এফ ভেক্টর হলো মূল ভেক্টর, আর এগুলি হলো মূল ভেক্টরের উপাংশ। চাইলে আমরা উপরে ভেক্টর চিহ্ন দিতে পারি। আমরা জানি বল একটা ভেক্টর রাশি, তো এখানে দিলাম একটা বল, তার মানে বল হলো আমার মূল ভেক্টর, এফ হলো মূল ভেক্টর, আর এই যে বিভাজিত অংশ অর্থাৎ এফ এক্স এবং এফ ওয়াই এগুলিকে বলা হবে মূল ভেক্টরের উপাংশ। এখন আসো, এটা হলো অনুভূমিক অংশ, এটা হলো উল্লম্ব উপাংশ। এখন মনে করি আমরা এই যে ভেক্টরটা আঁকা হলো, এই ভেক্টরটা অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করলো থিটা কোণ। অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করছে কত কোণ? থিটা কোণ। এখন আমরা এই এফ এক্স এবং এফ ওয়াই এর মান নির্ণয় করব, অর্থাৎ বিভাজিত অংশ বা উপাংশ বা অংশগুলির আমরা মান নির্ণয় করব। অর্থাৎ আমরা এফ এক্স এর মান নির্ণয় করব এবং এফ ওয়াই এর মান নির্ণয় করব। আমরা যদি এফ এক্স এর মান নির্ণয় করি, খেয়াল করো, আমরা এখানে একটা আমরা কি আঁকলাম? এখানে একটা লম্ব আঁকলাম। এই যে আমরা এই বরাবর একটা লম্ব আঁকলাম, এটাকে নাম দিলাম ও বিন্দু, এটাকে নাম দিলাম এ বিন্দু, এটাকে নাম দিলাম আমরা বি বিন্দু। অর্থাৎ আমরা বলতে পারি যে ওএ বরাবর ক্রিয়াশীল হচ্ছে এফ এক্স, ওবি বরাবর ক্রিয়াশীল হচ্ছে এফ। আর মানে মূল ভেক্টরটা ক্রিয়াশীল হচ্ছে ওবি বরাবর, আর ওএ বরাবর ক্রিয়াশীল হলো এফ এক্স, অর্থাৎ মূল ভেক্টরের অনুভূমিক উপাংশটা। আচ্ছা, এখন আমরা মূলত এই যে ও এর মান নির্ণয় করব। ওএ বরাবর কে ক্রিয়াশীল? ওএ বরাবর এফ এক্স ক্রিয়াশীল। ও এর মান নির্ণয় করা মানে হলো এফ এক্স এর মান নির্ণয় করা। খেয়াল করো, আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ ও এ বি, আমরা মূলত ওবি বরাবর কে ক্রিয়াশীল? ওবি বরাবর ক্রিয়াশীল হচ্ছে এফ ভেক্টর, আর ওএ বরাবর ক্রিয়াশীল কে এফ এক্স। তার মানে এটা যদি কোণ হয়, এই কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, অর্থাৎ আমার এবি হলো লম্ব, ওএ হলো ভূমি, ওবি হলো অতিভুজ। আমার কাছে অতিভুজের মান আছে, আমি এখান থেকে ভূমির মান বের করব। তাহলে ভূমির সাথে অতিভুজ সম্পর্ক সাইন কস ট্যান কোনটা হবে? কস থিটা। আমরা জানি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আবারও বলতেছি, এটা হলো কোণ, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হলো লম্ব, অর্থাৎ এ বি হলো লম্ব, আর ওএ হলো এখানে কি? ভূমি, আর ওবি হলো এখানে কি? অতিভুজ। আচ্ছা, তার মানে আমরা এই ভূমির মান নির্ণয় করব, অতিভুজের মান দেওয়া আছে বলতে ওবি বরাবর কে ক্রিয়াশীল? এফ ক্রিয়াশীল। আচ্ছা, এখন আমরা ও এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কত? ভূমি হলো ওএ, অতিভুজ কত? অতিভুজ হলো ওবি। তাহলে cos থিটা ইকুয়াল আমরা লিখলাম কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হলো ওএ, অতিভুজ হলো ওবি। তার মানে আমরা ও এর মান নির্ণয় করব। তাহলে লিখতে পারি
উ এ ইকুয়াল উ বি কস থিটা, উ এ ইকুয়াল উ বি কস থিটা। এখন খেয়াল করো উবি বরাবর কে ক্রিয়াশীল, উবি বরাবর বল ক্রিয়াশীল, তার মানে আমরা লিখতে পারি এফ কস থিটা। আচ্ছা উএ বরাবর কে ক্রিয়াশীল, উএ বরাবর ক্রিয়াশীল হলো এফ এক্স, তার মানে আমরা লিখতে পারি এফ এক্স ইকুয়াল এফ কস থিটা। অর্থাৎ এইখানে যে অনুভূমিক উপাংশটা আমরা পেলাম, অর্থাৎ যে অনুভূমিক উপাংশটা পেলাম, এই অনুভূমিক উপাংশটা হলো এফ এক্স ইকুয়াল হলো এফ কস থিটা। আমার কাছে যদি এই এফ এর মান থাকে, মনে করো এই এফ এর মান হলো 10 নিউটন, এই কোণের মান মনে করো 30 ডিগ্রি, তাহলে 10 নিউটন আর 30 ডিগ্রি মান বসালে আমি এই এফ এক্স উপাংশটা বের করতে পারবো। তার মানে আমরা দেখতে পেলাম যে এই ভেক্টরটার অনুভূমিক উপাংশটা হলো এফ এক্স ইকুয়াল এফ কস থিটা। এখন আসো আমরা এই উল্লম্ব উপাংশটা বের করব। উল্লম্ব উপাংশ, তাহলে উল্লম্ব উপাংশ যদি বের করি, আমরা এখানে আরেকটা লম্ব আঁকি, এইভাবে যদি একটা টর্ড দিয়ে লম্ব টানি তাহলে উ এ বি সি। ধরে নিলাম এই যে এটা এই ভেক্টরের সাথে আলফা কোণ সৃষ্টি করে, কত কোণ? আলফা কোণ সৃষ্টি করে। তাহলে আমরা এখন কি বের করব? আমরা এখন বের করব হচ্ছে উসি বরাবর উপাংশ। উসি বরাবর উপাংশ কি? উসি বরাবর উপাংশ হলো এফ ওয়াই। তার মানে আমরা এখন এফ ওয়াই এর মান নির্ণয় করব। আমরা যদি এফ ওয়াই এর মান নির্ণয় করি, ধরে নিলাম এই যে এফ ওয়াইটা লব্ধি ভেক্টরের সাথে আলফা কোণ সৃষ্টি করছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি। খেয়াল করো ত্রিভুজ ও বি সি হতে কি পাই? এটা যদি কোণ হয় তাহলে এই বাহুটা হবে লম্ব, অর্থাৎ কোণের বিপরীত বাহু লম্ব। তার মানে এই যে বিসিটা হবে আমার লম্ব, উসি হবে আমার ভূমি, আর উবি হবে আমার অতিভুজ। আমরা ভূমির মান নির্ণয় করব, ভূমির মান নির্ণয় করব, অতিভুজের মান আছে আমাদের কাছে, অর্থাৎ অতিভুজ মানে উবি বরাবর ক্রিয়াশীল হলো এফ। এখন আসো ভূমি আর অতিভুজ সাইন কস ট্যান, অবশ্যই কস থিটা। তার মানে আমরা লিখতে পারি ত্রিভুজ ও বি সি হতে পাই কস থিটা। কস থিটা ইকুয়াল হলো ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কত? ভূমি হলো উসি, ভূমি হলো উসি। অতিভুজ কত? অতিভুজ হলো উবি। তাহলে আমরা লিখতে পারি উসি ইকুয়াল উবি কস থিটা। এখন উসি বরাবর কে? উসি বরাবর হলো আমাদের এখানে এফ ওয়াই। উবি বরাবর কে? উবি বরাবর হলো এফ কস। আচ্ছা আরেকটা বিষয়, এখানে আমরা কোনকে কি থিটা ধরছি না আলফা ধরছি? এখানে আমরা কোনকে কিন্তু আলফা ধরছি, তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব আলফা, এখানে আমরা লিখব আলফা, তার মানে কস আলফা। আচ্ছা আরেকটা বিষয় খেয়াল করো, এই টোটাল কোণটা কত ডিগ্রি? অর্থাৎ এফ ওয়াই এর সাথে এফ এক্স, এফ এক্স এর সাথে এফ ওয়াই কত ডিগ্রিতে ক্রিয়াশীল? লম্বভাবে আছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি আলফা হয়, আমরা কি লিখতে পারি আলফা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ আমরা লিখলাম কি এই আলফাটা টোটাল, অর্থাৎ এফ এক্স এর সাথে এফ ওয়াই কোণ সৃষ্টি করছে 90 ডিগ্রি। এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে আলফা, আলফা ইকুয়াল হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই আলফার জায়গায় আমরা কত বসাবো? এখন এই আলফার জায়গায় আমরা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই, অর্থাৎ এফ ওয়াই ইকুয়াল এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এফ ওয়াই ইকুয়াল হলো এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। খেয়াল করো আমরা কিন্তু এখানে আলফা রাখি নাই। এই আলফাটা কি? আলফাটা হলো 90 ডিগ্রি থেকে যদি থিটা বাদ দেই তাহলে আমরা কিন্তু আলফার মান পাচ্ছি। তাহলে এফ ওয়াই ইকুয়াল এফ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা যেটা হায়ার ম্যাথে করছি, হায়ার ম্যাথের সময় আমরা জানি যে 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি হলে নামের পরিবর্তন হয়, অর্থাৎ কসটা সাইন হবে, সাইনটা কস হয়ে যাবে। তো আমার এখানে 90 ডিগ্রি আছে, তো এখানে কি আছে? কস আছে। তো আমি এটাকে কি লিখতে পারি? আমি এটাকে লিখতে পারি হচ্ছে এফ ওয়াই ইকুয়াল এফ সাইন থিটা। খেয়াল করো তোমরা এগুলি হায়ার ম্যাথে পাবে, হায়ার ম্যাথের মধ্যে তোমরা এগুলি পাবে যে 90 ডিগ্রি এবং 270 ডিগ্রি হলে নামের পরিবর্তন হয়, অর্থাৎ কস সাইন হয়, সাইন কস হয়। তো আমাদের এখানে কি আছে? 90 ডিগ্রি আছে। তো 90 ডিগ্রির কারণে আমাদের এই কসটা কি হয়ে গেছে? সাইন হয়ে গেছে। তার মানে আমরা এখানে লিখলাম কি এফ ওয়াই ইকুয়াল এফ সাইন থিটা। খেয়াল করো তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে দুইটা অংশ পেলাম, একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো অনুভূমিক উপাংশ। এই যে উএ বরাবর অনুভূমিক উপাংশটা হলো এফ এক্স ইকুয়াল এফ কস থিটা, আর উসি বরাবর উল্লম্ব উপাংশটা পেলাম আমরা এফ ওয়াই ইকুয়াল এফ সাইন থিটা। তোমাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে অনুভূমিক মানি কস থিটা, উল্লম্ব মানি সাইন থিটা। সম্পূর্ণ ভুল ধারণা। বিষয়টা হবে যার সাথে কোণ সৃষ্টি করে, যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ। খেয়াল করো আমরা যদি ভূমির সাথে কোণ সৃষ্টি করে বিবেচনা করছি, থিটাটা কার সাথে? থিটাটা হচ্ছে ভূমির সাথে।
এই থিটাটা যার সাথে সৃষ্টি করবে সেটা হবে কসের উপাংশ। আমার এখানে থিটা অনুভূমিকের সাথে সৃষ্টি করছে, বিধায় অনুভূমিক উপাংশটা হলো কস থিটা। কোনো কারণে এই থিটাটা যদি উল্লম্বের সাথে সৃষ্টি করত, অর্থাৎ এই এফওয়াই এর সাথে সৃষ্টি করত, তখন এফওয়াই উপাংশটা হতো কস থিটা, এফএক্স উপাংশটা হতো সাইন থিটা। আবারও বলতেছি, অনুভূমিক মানি কস না, উল্লম্ব মানি সাইন না। যার সাথে কোণ সৃষ্টি করবে, যেই বাহুর সাথে কোণ সৃষ্টি করবে, ওই বাহুর উপাংশটা হবে কসের উপাংশ, তার সাথে লম্ব বরাবর হবে সাইনের উপাংশ। আমার এখানে অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করছে, বিধায় অনুভূমিকের এফএক্স উপাংশটা হলো কসের উপাংশ, উল্লম্বের উপাংশটা হলো সাইনের উপাংশ। যদি এই থিটা কোণটা যদি উল্লম্বের সাথে সৃষ্টি করত, তাহলে উল্লম্বের অর্থাৎ এফওয়াই উপাংশটা হতো কস থিটা, অনুভূমিক উপাংশটা হতো সাইন থিটা। এই বিষয়টা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। এখন একটা এমসিকিউ আসে, আমরা একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেমন মনে করো এটা একটা বল দেওয়া আছে, মনে করো এখানে একটা বল দেওয়া আছে, বলের মান দেওয়া আছে 10 নিউটন। আচ্ছা, তাহলে এইখানে এটা হলো Fx, এখানে এটা হলো Fy। এই যে অনুভূমিকের সাথে একটা কোণ সৃষ্টি করছে, কোণ সৃষ্টি করছে কার সাথে? অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি কোণ সৃষ্টি করছে। এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে Fx ইকুয়াল হোয়াট বা Fy ইকুয়াল হোয়াট, অর্থাৎ Fx এর মান কত এবং Fy এর মান কত। আমাদেরকে এই দুটো উপাংশের মান বের করতে বলছে। অর্থাৎ এখানে F এর মান দিয়ে দিছে 10 নিউটন, F এর মান দিয়ে দিছে 10 নিউটন। তাহলে এটা হবে আমার মূল ভেক্টর, এই দুটো হবে আমার বিভাজিত ভেক্টর, তার মানে উপাংশ। এই Fx এর মান বের করতে বলছে, Fy এর মান বের করতে বলছে। তো আমি মাত্র বলছি যে যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো cos এর উপাংশ, তাহলে Fx টা হবে কি? Fx টা হবে f cos থিটা, আর Fy টা কি হবে? Fy টা হবে f sin থিটা। আর যদি Fy এর সাথে কোণ সৃষ্টি করত, তাহলে Fy টা হতো f cos থিটা, তখন Fx টা হতো f sin থিটা। তাহলে যেহেতু আমাদের কোণ সৃষ্টি করছে অনুভূমিকের সাথে, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি Fx ইকুয়াল f cos থিটা। Fx ইকুয়াল হলো কত? f cos থিটা। আবার Fy ইকুয়াল কত লিখতে পারি? Fy ইকুয়াল আমরা লিখতে পারি f sin থিটা। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? Fx ইকুয়াল f cos থিটা, যেহেতু অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করছে, Fy ইকুয়াল লিখলাম আমরা f sin থিটা। এখন আসো f এর মান কত? f এর মান হলো 10 cos থিটার মান কত? থিটার মান হলো 60, মান যেটা আসে সেটাই হলো Fx এর মান। এবার আসো Fy এর মান কত? Fy f কত? f হলো 10 sin। এই থিটার মান কত? এই থিটার মান কত? তোমরা যারা মনে মনে ভাবতেছো যে এই থিটার মান তো হবে এইটা, এই যে এইটা অর্থাৎ 30 ডিগ্রি, তারা ভুল ভাবতেছো। এটা হবে, এই থিটার মান হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তোমরা যারা, আবার বলতেছি, তোমরা যারা মনে মনে ভাবতেছো যে যেহেতু এটা উল্লম্ব উপাংশ, এটা যদি 60 হয় তাহলে 90 - 60 এটা হবে 30, না, তোমরা ভুল ভাবতেছো। খেয়াল করো, আমি কিন্তু এইখানে থিটা লিখছি, আমি কিন্তু 90 - থিটা লিখি নাই। Fy ইকুয়াল f sin থিটা, আমি কিন্তু 90 - থিটা লিখি নাই। আমি যদি এখানে 90 - থিটা লিখতাম, তাহলে তোমরা এখানে 90 - 60 লিখতা, 30 লিখতা। আমি লিখছি কি? f sin থিটা। থিটা মানে কি? থিটা মানে হলো এই 60 ডিগ্রি। আমি যেটা কসের জন্য যেটা থিটা লিখছি, সাইনের জন্য এটাই থিটা হবে, অর্থাৎ থিটার মান এখানে কত হবে? 60 হবে। তোমরা এই জায়গাটার মধ্যে পরীক্ষা হলে ভুল করো। এটা কোণ সৃষ্টি করছে কার সাথে? অনুভূমিকের সাথে। এই থিটা, এই থিটা এখানে হবে কসের, এখানে হবে সাইনের। তোমরা অনেকেই করো কি, 90 থেকে এই 60টা বাদ দিয়ে এখানে কত বসাও? 30 বসাও। এটা কখনোই করা যাবে না। তাহলে কসের ক্ষেত্রে যেটা থিটা, সাইনের ক্ষেত্রেও কি সেটা থিটা। তাহলে এখানে Fy ইকুয়াল f sin থিটা, 10 sin 60 ডিগ্রি, আর এখানে হবে 10 cos 60 ডিগ্রি। মান যা আসে সেটাই হবে Fx এবং Fy এর মান। শুধু মাথায় রাখবা কোনটা? মাথায় রাখবা হচ্ছে যার সাথে, অর্থাৎ যেই বাহুর সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ, আর বিপরীতটা হবে সাইনের উপাংশ। এখন আমার এই প্রশ্নটা যদি এরকম হইতো, তাহলে এখান থেকে আমরা Fx পেলাম, Fy পেলাম। খেয়াল করো, আমার এই প্রশ্নটা যদি এখন এইরকম হইতো যে এখানে কোণ সৃষ্টি করে নাই, এখন কোণ সৃষ্টি করছে মনে করো এইখানে, তাহলে এই যে এইখানে কোণ সৃষ্টি করছে, এইখানে কোণ সৃষ্টি করছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তখন আমাদেরকে প্রশ্ন আগেরটাই Fx ইকুয়াল হোয়াট, Fy ইকুয়াল হোয়াট বের করতে বলছে। তাহলে খেয়াল করো,
আমরা জানি কোণ সৃষ্টি করে যার সাথে সেটা হলো কসের উপাংশ, তার মানে আমার এখন এফ ওয়াইটা হবে আমার কসের উপাংশ। তখন আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এফ ওয়াই ইকুয়াল এফ কস থিটা। তাহলে এফ কত, এফ হলো 10, কস থিটা কত, থিটা হলো 60, মান যা আসে তা। এফ এক্স ইকুয়াল কত, এফ সাইন থিটা। তাহলে এফ কত, এফ হলো 10, সাইন থিটা কত, থিটা হলো 60। অর্থাৎ খেয়াল করো কোণ সৃষ্টি করছে কার সাথে, উল্লম্বের সাথে, তার মানে উল্লম্বের উপাংশটা হবে কসের উপাংশ, তাহলে অনুভূমিকের উপাংশটা হবে সাইনের উপাংশ। তাহলে দেখো এফ ওয়াই ইকুয়াল এফ কস থিটা, থিটার মান এখানেও 60 হবে, এখানেও 60 হবে, অর্থাৎ tan cos 60। আবার এফ এক্স ইকুয়াল, যেহেতু উল্লম্ব উপাংশটা কসের, তার মানে অনুভূমিক উপাংশটা হয়ে যাবে তখন সাইনের। তাহলে এফ এক্স ইকুয়াল এফ সাইন থিটা, এফ এর মান 10, থিটার মান এখানেও 60, এখানেও 60, এখানে কিন্তু 30 বসানো যাবে না। এই বিষয়গুলি মাথায় রাখবা, তাহলে এখান থেকে এমসিকিউ আসলে দিতে পারবা। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কিছু অনুধাবন নিয়ে আলোচনা করব। যেমন একটা অনুধাবন আছে এরকম যে গুণ টানা নৌকার ক্ষেত্রে গুণের পরিমাণ লম্বা রাখা হয় কেন? গুণ মানে হলো তার, আমাদের বিভিন্ন কাজে আমরা তার ব্যবহার করি, তার বা দড়িও বলতে পারি আমরা এটাকে। অর্থাৎ দড়ি টানা নৌকার ক্ষেত্রে দড়ির পরিমাণ বড় রাখা হয় কেন? তো যেহেতু প্রশ্নটা আসছে এইভাবে যে গুণ টানা নৌকার ক্ষেত্রে, মানে একটা নৌকাকে গুণ দিয়ে টানা হচ্ছে, মানে তার দিয়ে টানা হচ্ছে, ওই নৌকাটার ক্ষেত্রে গুণের পরিমাণ মানে তারের পরিমাণটা বড় রাখা হয় কেন বা লম্বা রাখা হয় কেন? তো চলো আমরা একটা চিত্র আঁকি প্রথমে। যেমন মনে করো এটা হচ্ছে একটা নদী, এটা হলো একটা নদী। মনে করো এটা হলো গাছ, এই হলো ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে একটা নৌকা, এই হলো একটা নৌকা। এই যে এই নৌকাটাকে, এই নৌকার মধ্যে একজন মাঝি বসে আছে, এখানে বইটা নিয়ে মাঝি বসে আছে, এইগুলি হচ্ছে স্রোত, অর্থাৎ নৌকাটা এই দিকে যাচ্ছে। খেয়াল করো এই নৌকাটাকে আমরা একটা তার দিয়ে টানতেছি, এই যে গুণ বা তার দিয়ে আমরা টানতেছি। এই যে ভদ্রলোক এই নৌকাটাকে টানতেছে, এই ভদ্রলোক এই নৌকাটাকে টানতেছে, এফ বলে টানতেছে। কি বলে টানতেছে? এফ বলে টানতেছে। খেয়াল করো এই যে ভদ্রলোক নৌকাটাকে এফ বলে টানতেছে, অর্থাৎ এই নৌকার গলুয়ের সাথে এখানে একটা কি লাগানো হয়েছে, তার লাগানো হয়েছে। এই তারের সাহায্যে সে এফ বলে নৌকাটাকে টানতেছে। এই লোকের উদ্দেশ্য কিন্তু নৌকাটাকে পারে নেওয়া না। দেখো এই ব্যক্তি কিন্তু পারে আছে, আর নৌকা তো এখানে আমাদের যে নদীতে আছে বা এখানে দিঘির মধ্যে আছে, যেটাই বলি দিঘির মধ্যে আছে মনে করো। তাহলে এই ভদ্রলোক আছে পারে, আর এই নৌকাটা আছে এখানে পানির মধ্যে। এইখানে একজন মাঝি নৌকার মধ্যে বসে আছে। তাহলে এই ভদ্রলোক নৌকাটাকে টানতেছে কি দিয়ে? এফ বলে টানতেছে। এই যে এফ বলে টানতেছে, ওর উদ্দেশ্য কি? নৌকাকে পারে নেওয়া না সামনে নেওয়া? ওর উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে সামনে নেওয়া। এই যে এরো চিহ্ন বরাবর নৌকাটাকে সামনের দিকে নেওয়া, পারে নেওয়া কিন্তু ওনার উদ্দেশ্য না। ওনার উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে সামনের দিকে নেওয়া। এখন খেয়াল করো এই যে বল, এই বলটা আমাদের, এই যে আমরা একটু আগে বলছিলাম এই যে বল একটা ভেক্টর রাশিকে এক বা একাধিক দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করার যে প্রক্রিয়া, অর্থাৎ একটা ভেক্টর রাশিকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করার প্রক্রিয়াকে বলা হয় ভেক্টর বিভাজন। তার মানে এখানে এই যে এফ বল, এই বলটা কয়টা উপাংশে বিভক্ত হবে? দুইটা উপাংশে, একটা হলো এফ এক্স, একটা হলো এফ ওয়াই। তাহলে খেয়াল করো এই যে এফ বলে টানা হচ্ছে, এই টানা বলের উপাংশ কয়টা হবে? দুইটা হবে, একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো উল্লম্ব উপাংশ। তাহলে এই উপাংশটা হলো এফ এক্স, এই উপাংশটা হলো এফ ওয়াই। এখন এই যে টানা হইতেছে, এই এফ এক্স এর সাথে একটা কোণ সৃষ্টি করলো। কত কোণ সৃষ্টি করলো? থিটা কোণ সৃষ্টি করলো। তাহলে দেখো এই ভদ্রলোক নৌকাটাকে এফ বলে টানতেছে, উদ্দেশ্য হচ্ছে নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া। এই টানা বলের উপাংশ কয়টা? এই টানা বলের উপাংশ হলো দুইটা, একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। এই বল অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করছে। আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এফ এক্স ইকুয়াল এফ কস থিটা। যার সাথে কোণ সৃষ্টি করে সেটা কসের উপাংশ। আর এফ ওয়াই ইকুয়াল লিখতে পারি এফ সাইন থিটা। এখন খেয়াল করো এই এফ ওয়াই কাজ করতেছে কোন দিকে? এফ ওয়াই কাজ করতেছে উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে বলতে এখানে পারের দিকে কাজ করতেছে। এফ ওয়াই কাজ করতেছে পারের দিকে, অর্থাৎ উল্লম্ব বরাবর এফ ওয়াই কাজ করতেছে পারের দিকে, আর এফ এক্স কাজ করতেছে অনুভূমিকভাবে। আমি শুরুতেই বলছি এই ভদ্রলোক উদ্দেশ্য হচ্ছে নৌকাকে সামনে নেওয়া, পারে নেওয়া না। তাহলে এই পারের দিকে কাজ করতেছে কে? এফ ওয়াই। তার মানে এই এফ ওয়াই উপাংশের ক্রিয়ার কারণে নৌকাটা কোন দিকে যাবে? পারের দিকে যাবে।
কিন্তু এই লুকের উদ্দেশ্য কিন্তু নৌকাকে পারে নেওয়া না। তার মানে এই এফওয়াই উপাংশটা অর্থাৎ এফওয়াই যে বলটা, এই বলটা এই লুকের উদ্দেশ্যকে ব্যাহত করবে। এই লুকের উদ্দেশ্য হচ্ছে নৌকাকে সামনে নেওয়া। এফওয়াই কাজ করতেছে নৌকাকে পারে নিতে, তাহলে এই এফওয়াই এই লুকে অসুবিধায় ফেলবে। তার মানে এই এফওয়াইটাকে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। খেয়াল করো, নৌকার মধ্যে একজন মাঝি বসে আছে, নৌকার মধ্যে একজন মাঝি বসে আছে বৈঠা নিয়ে। এই মাঝিটা বৈঠাটাকে এমনভাবে চালনা করতেছে যেন এই এফওয়াইটা নাকচ হয়ে যায়, প্রতিহত হয়ে যায়, প্রশমিত হয়ে যায়। আমি আবারও বলতেছি, নৌকার মধ্যে একজন মাঝি বৈঠা নিয়ে বৈঠাটা এমনভাবে চালনা করে এই এফওয়াই এর বিপরীতে, যার ফলে এই এফওয়াইটা কি হয়ে যাবে? নাকচ হয়ে যাবে। অর্থাৎ সে যদি এফওয়াইটা যদি এখানে 2 নিউটন বলে যদি কাজ করে, সে এই এফওয়াই এর বিপরীতে 2 নিউটন বল উৎপন্ন করবে। কিসের সাহায্যে? বৈঠার সাহায্যে। যার ফলে এই এফওয়াইটা কি হয়ে যাবে? নাকচ হয়ে যাবে, প্রতিহত হয়ে যাবে। যেমন আমরা পাঞ্জা খেলছি, পাঞ্জা যখন খেলি, মনে করো এই যে এইটা কিন্তু ব্যালেন্স অবস্থা, সাম্য অবস্থা, এখানে এখন কোনো দিকে যাচ্ছে না। এখন আমি যদি এই দিকে বল দেই, তার মানে এই দিকের বলটা বেশি। এই অবস্থায় 2 দিকের বল সমান, তার মানে আমি যদি এদিকে 5 নিউটন বল দেই, এদিক দিয়েও যদি 5 নিউটন বল দেই, 5 নিউটন বল পরস্পরকে কি করবে? নাকচ করবে, প্রতিহত করবে, প্রশমিত করবে বিপরীতে। ঠিক এফওয়াইটা যদি উপরের দিকে 2 নিউটন বলে কাজ করে, সে বৈঠা দিয়ে এমনভাবে বল প্রয়োগ করবে যেন এই এফওয়াইটাকে নাকচ করে, প্রতিহত করে, প্রশমিত করে। তাহলে আর এফওয়াইটা কি কাজ করবে না, তার বিপরীতে। অর্থাৎ এফওয়াই এর বিপরীতে সে একটা বল প্রয়োগ করবে, যার দ্বারা এফওয়াইটা কি হয়ে যাবে? নাকচ হয়ে যাবে। এখন আসো, বাকি রইল কি? বাকি রইল এফএক্স উপাংশ। এফএক্স উপাংশটা কি? এফএক্স উপাংশটা হলো এফ কস থিটা। এফএক্স উপাংশটা হলো এফ কস থিটা। এখন আমার প্রশ্নে কি বলছে? গুণ টানা নৌকার ক্ষেত্রে গুণের পরিমাণ লম্বা রাখা হয় কেন? গুণের পরিমাণ লম্বা রাখা হয় কেন? এই যে একটা গুণ আছে বা তার আছে, আমি যদি তারটাকে আরো বড় করি, এই দেখো তারটাকে আমি আরো বড় করে দিলাম, তারটাকে আমি আরো বড় করে দিলাম, মানে গুণটাকে বড় করে দিলাম। গুণ যেহেতু বড় করছি, আমার কোণ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। দেখো, গুণ বড় করাতে আমার কোণ কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। অর্থাৎ এই ভদ্রলোক প্রথমে এই থিটা কোণে টানছে, পরবর্তীতে আমি গুণ বড় করে দিছি, তো গুণ বড় করাতে থিটার মান কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আচ্ছা, থিটার মান যদি ছোট হয়, দেখো কস থিটার মান কি হবে? কস থিটার মান বড় হবে। কিভাবে? আমরা জানি cos 90 এর মান হলো 0, cos 0 এর মান হলো 1। 90 থেকে তুমি আস্তে আস্তে 0-তে আসো, কসের মান আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। অর্থাৎ কোণের মান যদি ছোট হয়, কোণের মান যত ছোট হবে, cos থিটার মান তত বড় হবে। খেয়াল করো, গুণ যত বড় হবে, গুণ যত বড় হবে, কোণ তত ছোট হবে। কোণ যত ছোট হবে, cos থিটার মান তত বড় হবে। cos থিটার মান যত বড় হবে, fx এর মান তত বেশি হবে। যেহেতু fx এর সাথে cos থিটা এটা সমানুপাতে আছে। আবারও বলতেছি, গুণ যত বড় হবে অর্থাৎ তার যত বড় হবে, কোণ তত ছোট হবে। কোণ যত ছোট হবে, cos থিটার মান তত বড় হবে। cos থিটার মান যত বড় হবে, fx এর মান তত বেশি হবে। fx এর মান যত বেশি হবে, অর্থাৎ অনুভূমিক অক্ষ বরাবর ক্রিয়াশীল বলের মান বেশি হবে, তাহলে নৌকাটা খুব দ্রুত সামনের দিকে যাবে। তার মানে আমরা বলতে পারি, গুণ টানা নৌকার ক্ষেত্রে গুণের পরিমাণ বড় রাখা হয় কেন? রাখলে নৌকাটা খুব দ্রুত কোথায় যাবে? সামনের দিকে যাবে। তো পরীক্ষায় আসলে আমরা সাধারণত কিভাবে দিব? আমাদের যদি সম্ভব হয় চিত্রটা আঁকবো, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, তখন আমরা বলবো যে যখন কোনো নৌকাকে টানা হয়, এক বলে টানা হয়, এই টানা বলে 2টি উপাংশ, একটি উপাংশ Fy যা পারের দিকে কাজ করে, আরেকটি উপাংশ Fx যা অনুভূমিক বরাবর ক্রিয়াশীল। Fy উপাংশটি নৌকাটিকে পারে নেওয়ার চেষ্টা করে, যা প্রতিহত করে মাঝি। নৌকার মধ্যে উপস্থিত মাঝি বৈঠা দ্বারা Fy উপাংশকে প্রতিহত করে। তাহলে বাকি থাকে Fx উপাংশ। এই Fx উপাংশ অনুভূমিক বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, এখন গুণের পরিমাণ বড় হলে কোণের পরিমাণ ছোট হয়, কোণের পরিমাণ ছোট হলে cos থিটার মান বড় হয়, যার ফলে Fx এর মান বেশি হয়। আর Fx এর মান যদি বেশি হয়, নৌকাটি খুব দ্রুত সামনের দিকে চলে যাবে। এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। ধন্যবাদ। এরপরে আসো, ঠিক এটার মতো করে আরেকটা প্রশ্ন হলো যে, এটার মতো আরেকটা প্রশ্ন, ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ঠিক একই ব্যাখ্যা। এখানে হাতল যত লম্বা হবে, থিটার মান তত ছোট হবে। থিটার মান যত ছোট হবে, cos থিটার মান তত বেশি হবে। cos থিটার মান যত বেশি হবে, fx এর মান তত বেশি হবে, যার ফলে ট্রলিটা খুব দ্রুত সামনের দিকে যাবে। এই কারণে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? একই ব্যাখ্যা দিতে পারবো। আরেকটা প্রশ্ন আছে, লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো।
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো। আমরা রোলার চিনি, আমরা যারা ক্রিকেট খেলা দেখি বা পিচ ডালা রাস্তা যখন তৈরি করলে দেখবা যে রোলার মেশিন রাস্তাটাকে রোল করে, অর্থাৎ পিচ ডালা রাস্তার মধ্যে যখন রোল করে বিষয়টা, তখন আমরা রোলারটা দেখে থাকি। যেমন দেখো, মনে করো এটা হলো একটা রোলার, এটা একটা রোলার মেশিন, এই যে চাকাটা, রোলারের চাকাটা হচ্ছে আমাদের এইরকম। এখন প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো, অর্থাৎ লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো। যেমন মনে করো তুমি এই রোলারটাকে এফ বলে ঠেলতেছো, এইদিকে ঠেলতেছো মানে এফ বলে ঠেলতেছো, আবার রোলারটাকে তুমি মনে করো এইদিকে এফ বলে টানতেছো, তাহলে এটা হচ্ছে ঠেলা বল, এটা হচ্ছে ঠেলা বল আর এটা হচ্ছে টানা বল। প্রশ্ন কি, প্রশ্ন হলো লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ ব্যাখ্যা করো। আচ্ছা, এখন এই যে ঠেলতেছো, এই ঠেলা বলটা অর্থাৎ এটা তির্যকভাবে ঠেলতেছো, তির্যকভাবে টানতেছো, তার মানে তার উপাংশ চলে আসবে। একটু আগে আমরা পড়ছি ভেক্টর বিভাজন, তাহলে দেখো এটার কয়টা উপাংশ চলে আসলো, এটার এখানে দুইটা উপাংশ চলে আসলো। এই যে এখানে একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো উল্লম্ব উপাংশ। ঠিক এইখানে এসো তার দুইটা উপাংশ চলে আসবে। এই যে একটা হলো আমাদের, আমরা যদি এটাকে এইদিকে দেই এফ, তাহলে এটা হলো এফ এক্স, এটা হলো এফ ওয়াই। তাহলে দেখো যখন আমরা ঠেলতেছি এফ বলে, তার দুইটা উপাংশ, একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। যখন আমরা টানতেছি তখনও তার দুইটা উপাংশ, একটা অনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। দেখো এই ক্ষেত্রে উল্লম্ব উপাংশটা নিচের দিকে, যেহেতু আমি নিচের দিকে ঠেলতেছি, আর এই ক্ষেত্রে উল্লম্ব উপাংশটা উপরের দিকে, যেহেতু আমি উপরের দিকে টানতেছি। অনুভূমিক উপাংশ দুই ক্ষেত্রেই একই। আচ্ছা, আমরা জানি রোলারের যেহেতু ভর আছে, ভর থাকলে তার ওজন থাকবে। আমরা এটাও জানি যে ওজন সবসময় কাজ করে খাড়া নিচের দিকে। কোন একটা বস্তু যেই অবস্থায় থাক না কেন, ওজনটা কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে, তার মানে তার ওজনটা কাজ করবে এইদিকে, এইদিকে খাড়া নিচের দিকে, অর্থাৎ ওজনটা কাজ করবে এইদিকে, ডব্লিউ ইকুয়াল mg, ওজন কাজ করবে খাড়া নিচের দিকে। এই যে চিত্রটা আমরা পরীক্ষায় আসলে এই চিত্রটা আঁকবো। এই ঠেলার ক্ষেত্রে এফ বলে ঠেলতেছি, এই ঠেলা বলের দুইটি উপাংশ, একটি অনুভূমিক উপাংশ, একটি উল্লম্ব উপাংশ। টানতেছি যখন এফ বলে টানতেছি, এই টানা বলেরও দুইটি উপাংশ, একটি অনুভূমিক উপাংশ, একটি উল্লম্ব উপাংশ। রোলারের ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল mg। এখন আসো ঠেলার ক্ষেত্রে খেয়াল করো, এফ ওয়াই উপাংশ অর্থাৎ উল্লম্ব উপাংশ কাজ করে কোন দিকে, নিচের দিকে, আবার ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এখন আমরা জানি কি ওজনের একক কি, নিউটন, আবার বলের একক কি, এই যে বলের একক হচ্ছে নিউটন। এখন এই যে এফ ওয়াই কাজ করতেছে নিচের দিকে, ওজনও কাজ করতেছে নিচের দিকে, তার মানে ওজনের মান বৃদ্ধি পায়, ওজনের মান বৃদ্ধি পেয়ে আপাতভাবে বৃদ্ধি পেয়ে হয় ডব্লিউ প্লাস এফ ওয়াই। আমরা যেহেতু এটা একই দিকে, এটাকে যদি প্লাস ধরি, এটাকেও প্লাস ধরবো, তার মানে খেলার ক্ষেত্রে ওজনের মানটা আপাতভাবে বৃদ্ধি পাইছে, অর্থাৎ ডব্লিউ প্লাস এফ ওয়াই হয়ে গেল। এবার আসো টানার ক্ষেত্রে খেয়াল করো, ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, আর উল্লম্ব উপাংশ কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। আমরা যদি এই ডব্লিউ কে প্লাস ধরি, এই এফ ওয়াইটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, যেহেতু বিপরীতে আছে। তার মানে আমরা টানার ক্ষেত্রে কি বলতে পারি, ডব্লিউ মাইনাস এফ ওয়াই। খেয়াল করো, এই উদ্দীপকের মূল জায়গা কিন্তু এটা। আমরা বলবো কি, ঠেলার ক্ষেত্রে ওজন আপাতভাবে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে কত হয়, ডব্লিউ প্লাস এফ ওয়াই হয়। টানার ক্ষেত্রে ওজন আপাতভাবে হ্রাস পায়, হ্রাস পেয়ে কত হয়, ডব্লিউ মাইনাস এফ ওয়াই হয়। কেন এখানে প্লাস হয় বলছি, এখানে ডব্লিউ আর এফ ওয়াই নিচের দিকে ক্রিয়াশীল। কেন এখানে মাইনাস বলছি, ডব্লিউ আর এফ ওয়াই বিপরীত দিকে ক্রিয়াশীল। আমি যদি এখানে ডব্লিউ কে প্লাস ধরি, এফ ওয়াইটা হয়ে যাবে কি, এফ ওয়াইটা হয়ে যাবে মাইনাস, এই কারণে ডব্লিউ মাইনাস এফ ওয়াই। অর্থাৎ আমরা বলতে পারি যে ঠেলার ক্ষেত্রে ওজন আপাতভাবে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে হয় ডব্লিউ প্লাস এফ ওয়াই। টানার ক্ষেত্রে ওজন আপাতভাবে হ্রাস পায়, হ্রাস পেয়ে হয় ডব্লিউ মাইনাস এফ ওয়াই। যেহেতু ঠেলার চেয়ে টানার ক্ষেত্রে ওজনের মান হ্রাস পায়, আমরা জানি ওজন যদি বৃদ্ধি পায় তাহলে এটা ঠেলতে অসুবিধা হবে বা নিতে অসুবিধা হবে, আর ওজন যদি হ্রাস পায় তখন ওই বস্তুটাকে নিতে বা টানতে কি হবে, সহজ হবে। যেহেতু ঠেলার ক্ষেত্রে ওজনটা বৃদ্ধি পায় এবং টানার ক্ষেত্রে ওজনটা হ্রাস পায়, এই কারণে বলা হয় যে ঠেলার চেয়ে টানা সহজ। তাই আমরা পরীক্ষায় যদি আসে, প্রথমে চিত্রটা আঁকবো, চিত্রটা এঁকে বলবো যে যখন এফ বলে ঠেলা হয় তখন এই ঠেলা বলের দুইটি উপাংশ, একটি এফ এক্স, একটি এফ ওয়াই। ঠেলার ক্ষেত্রে ওজন কাজ করতেছে নিচের দিকে, এফ ওয়াই উপাংশ কাজ করতেছে নিচের দিকে, তার মানে ওজনের মান আপাতভাবে কি পেল, আপাতভাবে বৃদ্ধি পেল। টানার ক্ষেত্রে যখন এফ বলে টানা হয়, এই টানা বলের দুইটি উপাংশ, একটি এফ এক্স, একটি এফ ওয়াই।
এখানে ওজন কাজ করতেছে নিচের দিকে, উল্লম্ব উপাংশ কাজ করতেছে Fy উপরের দিকে। এই ক্ষেত্রে ওজনের মান হ্রাস পেয়ে হলো W মাইনাস Fy। খেয়াল করো উভয় ক্ষেত্রে Fx কিন্তু কাজ করে সামনের দিকে, অর্থাৎ অনুভূমিক বরাবর। Fx এই ক্ষেত্রে অনুভূমিক বরাবর, এই ক্ষেত্রেও অনুভূমিক বরাবর। যেহেতু ঠেলার ক্ষেত্রে আমার ওজনের মান বৃদ্ধি পায় এবং টানার ক্ষেত্রে ওজনের মান আপাতভাবে হ্রাস পায়, অতএব আমরা বলতে পারি যে ঠেলার চেয়ে টানা সহজ। তো আজকে আমরা মূলত আলোচনা করছি ভেক্টর বিভাজন বিশ্লেষণ নিয়ে এবং এইখান থেকে যে অনুধাবনগুলি আছে এই অনুধাবনগুলি নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।